স্টপ ইট। কি প্রয়োজন ছিল আগুনে হাত দেওয়ার? আমি পড়িয়েছি। আমি তোমাকে এর চেয়ে সুন্দর সুন্দর জামা কিনে দিতাম দরকার পড়লে। তাও তুমি আগুনে কেন হাত দিলে? এখন কষ্ট তুমি পাচ্ছ, কিন্তু আমার ভেতর কেন এরকম দম বন্ধ হওয়ার মতো অনুভূতি হচ্ছে? কেন আমার লাইফে কেন এসছে স্টুপিড মেয়ে? আর্য হঠাৎ মদের বোতলটা টেবিলে নামিয়ে রাখল। মাতাল মস্তিষ্কে হুট করেই একটা মারাত্মক চিন্তা এসে চমকে উঠল। বিড়বিড় করে আবার বলল, শিট, বাড়িতে তো কেউ এখনো দেখেনি ওই মেয়ের হাত পড়ে গেছে। ও তো ঘরে একা। পুষ্পের পুড়ে যাওয়া হাতের তীব্র যন্ত্রণার কথা মনে হতেই আর্যের মদের বোতল রেখে ছিটকে উঠে দাঁড়ালো। তাকে এখনই বাড়িতে যেতে হবে। হঠাৎ তার মস্তিষ্ক প্রশ্ন করল, কেন যেতে হবে? কিন্তু এবার আর মস্তিষ্ক মনের উপর হাবি হতে পারল না। আর্য এবার বিরক্ত হয়ে নিজেই নিজেকে ধমকে বলল, যেতে হবে মানে যেতে হবে, মেয়েটাকে দেখতে হবে। সে আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত ক্লাব থেকে বেরিয়ে গেল। খাওয়া দাওয়া করে সবাই যে যার রুমে ঘুমাচ্ছে। ঘুম নেই শুধু শেহনাজ সরকারের চোখে। আর্য সেই যে বেরিয়েছিল আর ফেরেনি। শেহনাজ সরকার এখনো বসে আছে পুষ্পের মাথার পাশে। রাতে ঔষধ খাইয়ে দিয়েছে, জলপট্টি দেওয়ায় আর ঔষধের প্রভাবে জ্বর ছেড়ে দিয়েছে। ঘেমে কাপড় ভিজে গেছে পুষ্পের। শেহনাজ সরকার আবারও পুষ্পের সারা শরীর মুছে দিয়ে কাপড় পাল্টে দিলেন। আর্যের জন্য চিন্তা করছেন তিনি। যতই রাগ দেখান না কেন, আর্যকে প্রচণ্ড ভালোবাসেন তিনি, একমাত্র ছেলে ওনার। তবুও নিজেকে বাইরে শক্ত দেখিয়ে শুধু ছেলে মেয়ে দুটোর জীবন সুন্দর করতে চান তিনি। হঠাৎ শেহনাজ সরকার খেয়াল করলো পুষ্প বিড়বিড় করে কিছু বলছে। তিনি ভাবলেন পুষ্প হয়তো কিছু চাইছে, তাই তিনি পুষ্পের মুখের দিকে ঝুঁকে শোনার চেষ্টা করলেন। পুষ্প বিড়বিড় করে বলছে, আম্মু, ও আম্মু, কথা বলছো না কেন? ও আম্মু, বলো না সরকার সাহেব কেন পোড়ালো তোমার ওড়না? এখন আমি তোমার ঘ্রাণ নেবো কি করে? কথাটা বলতে বলতে ঠোঁট ভেঙে কেঁদে উঠল পুষ্প। বিচক্ষণ ওই তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ শেহনাজ সরকার এবার সব কিছু আঁচ করতে পারলেন। রুমে ঢোকার পর সেই পোড়া গন্ধ, পুষ্পের বিশ্রীভাবে পুড়ে যাওয়া হাত, আর এখন পুষ্পের জ্বরের ঘুরে বলা কথাগুলো, সব মিলিয়ে তিনি বুঝতে পারলেন আর্য পুষ্পের মায়ের অন্না পোড়ানোর সময় হয়তো পুষ্প অন্নার আগুন নেভাতে চেয়েছিল, আর তাতেই পুষ্পের হাত পুড়ে গেছে। সবটা বুঝতে পেরেই শেহনাজ সরকারের মুখ শক্ত হয়ে গেল। তিনি তবুও নিজেকে সামলে নিয়ে পুষ্পের মাথায় হাত বুলিয়ে দিতে শান্ত করতে লাগলেন। মাথায় পরম মমতাময়ী হাতের ছোঁয়া পেয়ে পুষ্প আবারও ঘুমিয়ে গেল। পুষ্প ঘুমিয়ে যেতেই তিনি রুম থেকে বেরিয়ে গেলেন। শেহনাজ সরকার রুম থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই টলতে টলতে রুমে প্রবেশ করে আর্য। সে কোনো দিকে না তাকিয়ে সোজা এগিয়ে গেল বিছানার দিকে, যেখানে অবচেতন শুয়ে আছে পুষ্প। আর্য গিয়ে রুমের দরজাটা বন্ধ করে দিল। তারপর আবার এগিয়ে গিয়ে পুষ্পের পাশে মেঝেতে বসল। পুষ্পের পরা হাতটা খুব আস্তে করে নিজের হাতের মুঠোয় নিল, যেন একটু জোরে ধরলেই মেয়েটা বড্ড ব্যথা পাবে। সেই পরা হাতের দিকে তাকে বিড়বিড় করে বলতে লাগলো, মেয়ে, তুমি কি করেছো আমার সাথে? তোমাকে আমি মন মস্তিষ্ক থেকে বের করতে পারছি না কেন? যে আমি নেশা করে দিন তো নিয়ে ভুলে যাই, এখন এত নেশা করার পরেও তোমাকে ভুলতে পারছি না। জানো, আমার আজ বাড়িতে আসার একদম ইচ্ছে ছিল না, কিন্তু তোমার হাত পড়ে গেছে এটা মনে পড়তে আমি আর নিজেকে আটকাতে পারলাম না। পা দুটো যেন আমার কথাই শুনছিল না। আমি বলছি আসবো না বাড়িতে, আসলে তোমাকে দেখতে হবে, কিন্তু অবাধ্য মনটা বলছে তাকে দেখার জন্যই তো যেতে হবে। কিছুতেই নিজের মনকে আর ভোলাতে পারলাম না। নেশা করলেও বারবার চোখের সামনে ভেসে উঠছিল তোমার এই ভীত চেহারাটা। মেয়ে, তুমি কি করেছো আমার সাথে? রাত্রির নিবিড় অন্ধকার ভেদ করে এক স্নিগ্ধ আলো ক্রমশ ছড়িয়ে পড়ছে ধরণীর বুকে। চারিপাশে বয়ে চলছে এক মনোরহ হিমেল বাতাস, যার পরশে জুড়িয়ে যায় প্রাণ। সেই মৃদু সমীরণের সাথে সুর মিলিয়ে প্রকৃতিতে শুরু হয়েছে পাখিদের কলকাকুলি, যা মর্ত্যের যে কোনো সৃষ্টির সঙ্গীতকেও অনায়াসে হার মানায়। ধীরে ধীরে উষার সেই আবসা মায়া কেটে যায়। পূর্ব দিগন্তের কোল ঘেঁষে উকি দিচ্ছে দিবাকর। তার সেই নবীন কাঁচা সোনার মতো রোদ পৃথিবীতে এক মায়াবী হলুদ আলোড়নে জড়িয়ে নিয়েছে। আলো আর ছায়ার সেই স্নিগ্ধক্ষণে পুরো বিশ্ব যেন এক শান্ত স্নিগ্ধ রূপকথার রাজ্যে রূপ নিয়েছে।
সকালের মিষ্টি রোদের আলো জানালার ফাঁক দিয়ে পর্দা ভেদ করে রুমে ঢুকে পড়ছে, যা পুরো রুম জুড়ে এক হলদে মায়াবী মনোরম পরিবেশ তৈরি করেছে। রোদের তীব্র ঝলকানি পুষ্পের মুখে পড়তেই কপালে ভাঁজ পড়ল। সে পিটপিট করে তার আক্ষি যুগল খুলে উঠে বসল। কিছুক্ষণ থম মেরে থেকে এদিকে ওদিকে তাকিয়ে দেখলো সে কথায় আছে। নিজেকে বিছানায় আবিষ্কার করে চমকে উঠল পুষ্প। মাথাটা বড্ড ভার হয়ে আছে। সে নিজের মাথায় হাত দিতে গিয়ে আহ করে উঠল। নিজের হাতের দিকে তাকিয়ে দেখলো চামড়া পুড়ে গেছে। মলম লাগিয়ে দিলেও পুরোপুরি ঠিক হতে বেশ সময় লাগবে। পুষ্পের এবার মনে পড়তে লাগলো একে একে কালকের সব ঘটনা। নিজের মায়ের শেষ অন্যটাও পুড়ে গেছে। সেটা মনে পড়তেই আক্ষি যুগল আবার ভিজে উঠল। অবাধ্য অশ্রু গড়িয়ে পড়ল গাল বেয়ে। তবে পুষ্প নিজেকে সামলানোর চেষ্টা করলো। সে জানে কাঁদলেও আর তার মায়ের স্মৃতি ফিরে আসবে না, কেউ এনে দিতে পারবে না, উল্টো আরও ঝামেলা বাড়বে, যা সে কোনোভাবেই চায় না। সে হাতের উল্টো পিঠ দিয়ে নিজের চোখের পানি মুছে নিল। রুমে চোখ বুলিয়ে দেখলো পুরো রুম খালি, আর্য কোথাও নেই। তবে আজকে পুষ্প আর কোনো আগ্রহ দেখালো না। সে নিজেকে সামলে নিয়ে খাট থেকে নেমে এলো। পড়া হাতের কারণে বিছানা গোছাতে পারল না সে। এখন কি করবে? সরকার সাহেব কথায় ছিলেন রাতে, সে রাতে বিছানায় ছিল। সেটা যদি উনি জানতে পারেন তাহলে আবার তাকে মারবেন না তো? উনি তো ওনার জিনিসে হাত দেওয়া বা পুষ্পের ছোঁয়া একদম পছন্দ করে না। তাহলে এখন কি হবে? পুষ্পের এত শত ভাবনার মাঝেই ওয়াশরুম থেকে বেরিয়ে এলো আর্য। পরনে সাদা টি শার্ট আর কালো ট্রাউজার, গলায় ঝোলানো টাওয়াল। চোখ দুটো এখনো টকটকে লাল হয়ে আছে। তুর্য তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো পুষ্পকে। কাল রাতে এত এত কথা আর্যের মনে আছে কি না কে জানে। তার মাঝে সেসবের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সে যেন ফিরে এসেছে আবার নিজের আগের সেই কঠোর রূপে। পুষ্প সেদিকে তাকিয়ে দ্রুত চোখ নামিয়ে নিল। তার হাত দুটো প্রচুর ব্যথা, তাই নিজে নিজে কিছুই করতে পারবে না। সে অনেক কষ্টে নিজের ওড়নাটা ঠিক করে রুম থেকে বেরিয়ে গেল। আর্য পুষ্পের চলে যাওয়ার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছু না বলে একটা দীর্ঘশ্বাস ফেলে সে রেডি হতে গেল। আজকে প্রতিদিনের মতো আর তার কাপড় খাটের উপর সুন্দর করে ভাঁজ করা নেই। সেটা দেখে বুকের ভেতর কেমন যেন একটা খালি অনুভূতি হলো আর্যের। তবে সেটা নিজের কাছে স্বীকার করলো না সে তো এটাই চেয়েছিল, যাতে মেয়েটা তার থেকে দূরে থাকে, তার কোনো জিনিসে যেন হাত না দেয়। এখন তো সেভাবেই হচ্ছে। মুখে স্বীকার না করলেও আর্যের অবচেতন মন খুব করে নিজের বিপক্ষে বিদ্রোহ করতে চাইছে, যা আর্য হতে দিচ্ছে না। আর্য রেডি হয়ে নিচে যাবে, ঠিক তার আগেই রুমে প্রবেশ করলেন শেহনাজ সরকার। আর্য সকালে নিজের রুমে মাকে দেখে চমকে উঠলেও বাইরে তা প্রকাশ করল না। শেহনাজ সরকার আর্যের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, পুষ্পর মায়ের ওড়না কেন পুড়িয়েছে? মায়ের কথা শুনে ভ্রু কুঁচকে গেল আর্যের। তার যতদূর মনে পড়ে সে জ্বালিয়েছিল ওই মেয়েটার নিজের কাপড়। সেও এবার গম্ভীর গলায় বলল, আমি ওর মায়ের কাপড় পোড়াইনি, ওর কাপড় পুড়িয়েছে। আর্য, তুমি খুব ভালো করে জানো মিথ্যা আমার একদম পছন্দ নয়। আশ্চর্য, আমি মিথ্যে কেন বলবো? তুমি কি বলতে চাইছো? তুমি পুষ্পর মায়ের ওড়না পুড়োনি? সেই ওড়না বাঁচাতে গিয়ে পুষ্পর হাত পুড়েনি? মায়ের কথা শুনে আর্য চুপ করে রইল। সেটা দেখে শেহনাজ সরকার আবারও বললেন, শুধু ওই ওড়নাটাই ছিল পুষ্পর কাছে ওর মায়ের শেষ স্মৃতি হিসেবে। যেদিন ওকে আমি এই বাড়িতে এনেছিলাম সেদিন ওকে ওর চাচার বাড়ির কিছুই নিতে বারণ করেছিলাম, কিন্তু ও শুধু এই ওড়নাটা নিয়েছিল সাথে। ওটা ছিল ওর মায়ের একমাত্র শেষ স্মৃতি। আর তুই সেটাই পুড়িয়ে ফেললে। আজকে আমার নিজেকে বড্ড ব্যর্থ মনে হচ্ছে আর্য। তোমাকে মানুষ করতে পারিনি আমি। কিভাবে পারলে একটা অনাথ মেয়ের কাছ থেকে তার মায়ের শেষ স্মৃতিটুকু এভাবে পুড়িয়ে কেড়ে নিতে? মায়ের বলা কথাগুলো শুনে আর্যের চোখের সামনে ভেসে উঠল কাল দুপুরে সেই দৃশ্য। পুষ্প নিজের খালি হাতে আগুন নেভানোর অবুঝ চেষ্টা, আর্য তাকে
সরাতে চেয়েও সরাতে পারেনি। হঠাৎ পুষ্পের সেই অনুভূতি শূন্য শীতল কণ্ঠে তাকে জিজ্ঞেস করা, কেন পড়ালেন সরকার সাহেব? সব কিছু মনে পড়তেই আর্যের ভেতরে এক তীব্র অনুশোচনা আর অপরাধবোধ কাজ করতে শুরু করলো। সে তো জানতো না ওটা ওর মায়ের শেষ স্মৃতি ছিল। এর মধ্যেই শোনা গেল শেহনাজ সরকারের তীক্ষ্ণ কণ্ঠস্বর। আমি তোমাকে আর কিচ্ছু বলতেও চাই না, বুঝাতেও চাই না। যে নিজের ভালো নিজে বোঝে না, তাকে আমি আর কি বোঝাবো? তোমার হঠাৎ পাল্টে যাওয়ার কারণ জানতে চেয়েছিলাম, জানাওনি। ভেবেছিলাম বিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে, তাই তোমার সাথে বিয়ে দিয়ে পুষ্পকে একটা সুন্দর জীবন দিতে চেয়েছিলাম। কিন্তু আমি কি আর জানতাম, যেই মালিকে ফুল আগলে রাখার দায়িত্ব দিয়েছি, সেই মালি ফুলটাকে কাটায় জর্জরিত করে পিষে ফেলতে চাইছে। আমি তোমার কাছে শেষবারের মতো জানতে চাই, পুষ্পকে বউ হিসেবে মেনে নিয়ে সংসার করবে নাকি করবে না? যদি তোমার উত্তর না হয়, তাহলে আমি তোমাদের দুজনের ডিভোর্সের ব্যবস্থা করব। ডিভোর্স শব্দটা শোনা মাত্রই বুকের কথাও যেন খুব শক্ত করে বিঁধল আর্যের। মায়ের একের পর এক কথা শুনে নিজের মনে পুষে রাখা এতদিনকার ধারণার উপর সন্দেহ জাগতে শুরু করলো তার। সে কি তবে আসলেই ভুল করেছে? আর্যকে চুপ থাকতে দেখে শেহনাজ সরকার কড়া কণ্ঠে বললেন, 7 দিন সময় দিলাম তোমাকে। এই 7 দিনে তোমার ফাইনাল সিদ্ধান্ত জানাবে আমাকে। কথাগুলো বলে যেভাবে এসেছিলেন সেভাবে গটগট করে চলে গেলেন তিনি। এদিকে আর্য পাথরের মতো থম মেরে দাঁড়িয়ে রইল। সে তো এতদিন এটাই চেয়েছিল, মেয়েটার থেকে মুক্তি। সে তো প্রতিজ্ঞা করেছিল নিজের জীবনে কোনো মেয়েকে আসতে দেবে না। এরা কেউ বিশ্বাস বা ভালোবাসার যোগ্য নয়। কিন্তু আজকে যখন তার মা নিজে তাকে সেই মুক্তির পথ বাড়িয়ে দিলেন, তখন সে মুখের উপর বলতে পারল না কেন যে হ্যাঁ আমি ডিভোর্স চাই, মুক্তি চাই। কেন বলতে পারছে না? যেন কেউ তার গলাটা শক্ত করে চেপে ধরেছে। আর্য আর কিছুই ভাবতে পারছে না। এই মেয়েটা সব গোলমেল করে দিচ্ছে। সে চায় না কাউকে নিজের জীবনে জড়াতে। সে পারবে না কাউকে ভালোবাসতে। সে দেখেছে ভালোবাসা কিভাবে রূপ বদলায়, কি ভয়ানক তার পরিণতি। সে নিজেই তো তার প্রত্যক্ষ সাক্ষী। না না, সব ঠিক আছে, ওই মেয়ের সাথে ডিভোর্স হওয়াই ঠিক আছে। এতে ওই মেয়েটাও ভালো থাকবে আর সে নিজেও শান্তিতে থাকবে। এসব ভাবনার মাঝেই আবার রুমে প্রবেশ করে পুষ্প। সিমরান তাকে ফ্রেশ করিয়ে দিয়েছে। এখন তাকে ওষুধ খেয়ে খাবার খেতে হবে। শেহনাজ সরকার আজকে পুষ্পকে কলেজ যেতে বারণ করেছে। পুষ্পও তাতে দ্বিমত করেনি। পুষ্পকে দেখা মাত্র আর্য নিজের ভাবনা ছেড়ে ফেলে আলমারির কাছে গিয়ে কিছু একটা খোঁজার ভান করতে লাগলো। আসলে সে কিছুই খুঁজছে না। সে শুধু আর্যকে পুষ্পের হাব ভাব অবলোকন করছে। কিন্তু সেদিকে বিন্দুমাত্র নজর দিল না পুষ্প। সে এগিয়ে গিয়ে খাটের পাশের টেবিল থেকে খালি ঔষধের প্যাকেটটা বের করতে চাইল, কিন্তু হাতের তীব্র যন্ত্রণার কারণে ঔষধের প্যাকেটটা খুলতে পারল না। বেশি চেষ্টা করায় উল্টো ক্ষতে চাপ লেগে খুব ক্ষীণ স্বরে আহ করে উঠল পুষ্প। শব্দটা খুবই ক্ষীণ হলেও আর্যের কর্ণগোচর হলো ঠিকই। হবেই বা না কেন? তার সম্পূর্ণ মনোযোগ তো পেছনের ওই রমণীর দিকেই নিবদ্ধ ছিল। সে প্রায় দৌড়ে সে পুষ্পের হাত থেকে ঔষধের প্যাকেটটা কেড়ে নিয়ে ধমকে উঠল, স্টুপিড! আমি কি চোখে পড়ছে না? আমাকে দিলে কি আমি ওষুধটা খুলে দিতাম না? হঠাৎ আর্যের এমন কর্কশ ধমকে দমে গেল ভীতু রমণী। আর্যের ব্যবহারটা ইদানিং তার কাছে বড্ড অদ্ভুত লাগে, প্রচণ্ড অদ্ভুত। লোকটা নিজে মুখে তাকে দূরে থাকতে বলে, অথচ এখন নিজেই গায়ে পড়ে কাছে আসছে। আবার একটু পরেই হয়তো নিজে থেকেই দূর দূর সাই সাই করবে। কেন এমন করে লোকটা? পুষ্পকে চুপ করে থাকতে দেখে আর্য আবারও ধমকে উঠল, স্টুপিড! চুপ করাচ্ছ কেন? পুষ্প তবুও কিছু বলল না। এই পরিস্থিতিতে চুপ থাকাই সে শ্রেয় মনে করলো। সে আর আর্যের হাত থেকে ঔষধের প্যাকেটটা নিল না। অভিমানে মাথা নিচু করে আবার রুম থেকে বেরিয়ে চলে গেল। সেদিকে স্থবিত হয়ে তাকিয়ে রইল আর্য। মেয়েটা তাকে এভাবে উপেক্ষা করছে, কিন্তু এতে তার ভেতরে এমন অস্থির লাগছে কেন? কেন সহ্য হচ্ছে না এই অবহেলা? আর্যের মাথায় বিনা কারণে তীব্র রাগ চড়ে বসল।
সারাদিন অফিস শেষ করে রাতে বাড়ি ফিরছে আর্য। রুমে ঢুকে কাউকে না দেখে এক বুক দীর্ঘশ্বাস ফেলল সে। তার সারাদিন কেটেছে বড্ড অশান্ত আর অস্থির। সে রাগের মাথায় পুষ্পের মায়ের শেষ স্মৃতি পুড়িয়ে ফেলেছে, সেটা নিয়ে সারাদিন অনুশোচনায় অপরাধ বোধে দগ্ধ হয়েছে। তাকে মেয়েটার কাছে ক্ষমা চাইতে হবে। সে যতই মেয়েটাকে ঘৃণা করুক, তার কোনো অধিকার নেই একটা মেয়ের কাছ থেকে তার মায়ের শেষ স্মৃতি কেড়ে নেওয়া, কিন্তু তার রাগের কারণে সেটাই হয়েছে। এর মধ্যেই কাজের মেয়ে এসে তাকে ঠান্ডা শরবত দিয়ে গেল, কিন্তু পুষ্পের জায়গায় কাজের মেয়েকে দেখে মোটেও ভালো লাগলো না আর্যের। তবুও মনকে বোঝালো হাত পুড়ে গেছে ওই মেয়ের, তাই হয়তো নিচে আসে। সে শুধু কাজের মেয়েটিকে গম্ভীর গলায় বলল পুষ্পকে ডেকে দিতে। তারপর সে নিজে ওয়াশরুমে ঢুকে গেল। কিছুক্ষণ পর গোসল সেরে বের হয়ে এলো আর্য। পরনে ক্যাজুয়াল আরামদায়ক ছাই রঙা টি শার্ট আর সাদা ট্রাউজার। টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো সে। রুমে এখনো পুষ্পকে না দেখে রাগটা চটচড় করে মাথায় উঠে গেল তার। তবুও নিজের রাগ সামলানোর আপ্রাণ চেষ্টা করলো সে। কেন অযথা এত রাগ উঠছে তার? এই আচরণে আর্য নিজেই নিজের উপর বিরক্ত। সে তো মনে মনে চায় মেয়েটা তার থেকে দূরে থাকুক, কিন্তু এই যে এখন মেয়েটা সত্যি দূরে আছে, তাও তার ভেতরে এত ক্ষোভ আর অশান্তি কেন হচ্ছে? তার সাথে এমনটা কেন হচ্ছে? সে আর কিছু না ভেবে সোজা বারান্দায় চলে গেল। পকেট থেকে সিগারেট বের করে লাইটার জ্বালিয়ে নিকোটিনের ধোঁয়া উড়াতে লাগলো আকাশে। এই বিষাক্ত ধোঁয়ার মাধ্যমেই যেন সে নিজের ভেতরের চরম অস্ত্রতা আর অব্যক্ত জ্বালা কমানোর একটা ব্যর্থ চেষ্টা করতে লাগলো। শেহনাজ সরকার নিজের হাতে পুষ্পকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছেন, পরম যত্নে হাতে মলমও লাগিয়ে দিয়েছেন। সারাদিন পুষ্পের মন ভীষণ খারাপ ছিল। তার মায়ের একমাত্র শেষ অন্যটা পুড়ে গেছে, সেটা মনে পড়তেই বারবার বুক ঠেলে কান্না আসছিল তার। তবুও সে কাঁদেনি। আসলে কাদার সুযোগই দেয়নি শেহনাজ সরকার। সারাদিন পুষ্পের পাশে ছায়ার মতো লেগেছিলেন তিনি। আজকে তিনি কোর্টেও যায়নি। পুষ্পকে সারাদিন নিজের সাথে রেখেছেন। নিজের হাতে পুষ্পের মাথা আঁচড়ে দেওয়া থেকে শুরু করে খাবার খাইয়ে দেওয়া, ঔষধ খাইয়ে দেওয়া, সব তিনি নিজে দাঁড়িয়ে থেকে করেছেন। রাতের খাওয়া শেষ করে সিমরান আর আহানাব অনেকক্ষণ গল্প করেছে পুষ্পের সাথে। সবই পুষ্পের মন ভালো রাখার চেষ্টা, আর তারা সেই চেষ্টায় সফল হয়েছে। পুষ্প নিজেও মন খারাপ সাময়িক ভুলে তাদের সাথে হেসে হেসে গল্প করেছে একটু হলেও। রাত বেশি হয়ে যাওয়ায় এবার যে যার রুমে চলে গেল। পুষ্প আস্তে ধীরে নিজের রুমের দিকে চলে আসে। রুমে ঢুকে দেখে আর্য সেখানে নেই। বারান্দার দিকে তাকিয়ে দেখলো দরজাটা খোলা। হয়তো বারান্দায় দাঁড়িয়ে আবারও সিগারেট ফুঁকছে সে। রাতের খাবারের সময়ও পুরো খাবার শেষ না করেই টেবিল থেকে উঠে চলে আসছিল আর্য। পুষ্প আর ওসব নিয়ে কিছু না ভেবে সোজা সোফায় গিয়ে শুয়ে পড়ল। সারা দিনের সেই হাই জ্বর আর হাতের তীব্র যন্ত্রণায় ক্লান্তি নিয়েই এক সময় ঘুমিয়ে পড়ল সে। আরও কিছুক্ষণ পর বারান্দা থেকে রুমে প্রবেশ করলো আর্য। সোফায় পুষ্পকে ওভাবে ঘুমন্ত অবস্থায় দেখে সে গুটি গুটি পায়ে এগিয়ে গেল। পুষ্পের একদম সামনে এসে হাঁটু গেড়ে মাটিতে বসলো আর্য। পুষ্পের কপালে আর গালে অবাধ্য কয়েকটি চুল লেপ্টেছিল। আর্য একদম আলতো হাতে পরম মমতায় সেই চুলগুলো কানের পিঠে সরিয়ে দিল। সে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগলো পুষ্পের দিকে। ফর্সা গোলগাল একটা মায়াবী মুখ, যে মুখে মিষ্টি হাসিটাই সবচেয়ে বেশি মানায়। অথচ তার আশেপাশে থাকলে মেয়েটার চেহারায় ভয়ের ছাপ ছাড়া আর কিছুই থাকে না। হাসি তো দূরের কথা, আর্যের মনে পড়ল যে পুষ্পকে মাত্র এক দুবার হাসতে দেখেছে, তাও দূর থেকে, যখন সে মেয়েটার ধারের কাছে ছিল না। নিজের করা সব অন্যায়ের কথা ভেবে আর্যের বুকের ভেতরটা হঠাৎ হাহাকার করে উঠল। সে পুষ্পের নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে একদম ফিসফিস করে বলল, আই এম সরি। শেহনাজ সরকারের দেওয়া 7 দিনের আলটিমেটের মধ্যে দেখতে দেখতে 2টি দিন কেটে গেছে। তবে আর্যের মধ্যে বাহ্যিক কোনো পরিবর্তন দেখা গেল না। সে আগের মতোই অফিস আর বাড়ি এসব নিয়ে আছে। সকালে ঠিক 10টায় অফিসে যায়, আবার রাত 9টা-10টার দিকে বাড়ি ফিরে। মায়ের দেওয়া ওই 7 দিনের ব্যাপারে সে আদৌ কিছু ভেবেছে কিনা তা বোঝা বড় দায়।
পুষ্পের পড়া হাতটা এখন কিছুটা ভালো হয়েছে, তাই সে আজ থেকে নিয়মিত কলেজে যাবে। যদিও শেহনাজ সরকার হাত পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত তাকে কলেজ যেতে বারণ করেছিলেন, কিন্তু পুষ্প নিজেই জোর করে বলেছে কলেজে যাওয়ার কথা। একা একা এই বিশাল বাড়িতে বন্দি থাকার চেয়ে কলেজে যাওয়া অনেক ভালো। এতে তার পড়াশোনার ক্ষতিও হবে না, পড়ার গ্যাপটাও পূর্ণ হবে। পুষ্পের আগ্রহ দেখে শেহনাজ সরকার আর দ্বিমত করেনি। পুষ্প তার নীল সাদা কলেজ ড্রেস পরে রেডি হয়ে ব্যাগে বই খাতা সব ঠিকঠাক আছে কিনা চেক করছে। অন্যদিকে আর্য ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। তার পরনে আজ হুগো বস ব্র্যান্ডের বাদামি রঙের প্যান্টের সাথে ইন করা নিখুঁত সাদা শার্ট, আর কবজিতে চকচক করছে একই ব্র্যান্ডের রূপালী ঘড়ি। ড্রেসিং টেবিলের উপর থেকে সে বস ব্র্যান্ডেরই লেটেস্ট পারফিউমের বোতলটা হাতে নিল। নিজের কবজিতে আর বডিতে কয়েকবার স্প্রে করে যথা স্থানে রেখে একবার আয়নার দিকে তাকালো। এক মাথা ঘন চুল জেল দিয়ে অত্যন্ত স্টাইলিশ ভাবে সেট করে নিল সে। নিয়মিত জিম আর কঠোর স্বাস্থ্য সচেতনতার কারণে আর্যের বলিষ্ঠ সুঠাম পেটানো শরীরটা একদম ফিট অ্যান্ড পারফেক্ট। বাদামি প্যান্ট আর সাদা শার্টের এই কম্বিনেশনে আর্যের ফর্সা গায়ের রঙে বড্ড রাজকীয় মানিয়েছে। তবে বরাবরের মতোই তার মুখটা অসম্ভব গম্ভীর। সিগারেটের ধোঁয়ায় সবকিছু কালচে হওয়া চোখ দুটো সে শক্ত করে চেপে ধরে রেখেছে, যেন নিজের মনে কোনো এক গভীর সংকল্পে ব্যস্ত সে। পুরো রেডি হয়ে আর্য একবার ঘাড় ঘুরিয়ে পেছনের সোফায় বসে বই গোছানো পুষ্পের দিকে তাকালো। পুষ্পের পরনে আকাশি রঙের কলেজ ড্রেস, সাদা প্যান্ট, কোমরে বেল্ট আর ক্রস বেল্ট। অন্যটা ক্রস বেল্টের সাথে কাঁধে আর বুকে সুন্দর করে পিন করা। তার লম্বা ঘন কালো চুলগুলো সুন্দর করে বিনুনি করা, যা কোমর ছাড়িয়ে নিচে নেমে গেছে। এখন ব্যাগের দিকে একটু ঝুঁকে থাকায় বিনুনির শেষ অংশটুকু ঘাড়ের সাদা টাইলসে ছুঁয়ে গেছে। আর্য সেদিকে তাকানো মাত্রই তার সুবিন্যস্ত ভ্রু দুটো কুঁচকে গেল। সে মনে মনে ভাবল, এই মেয়ে এইভাবে চুল এলিয়ে কলেজ যাবে? তবে মুখে সে কিছু বলল না। বলবেই বা কি করে? পুষ্প গত দুদিন ধরে আর্যের সাথে কোনো রকম কথা বলা তো দূর, আর্য রুমে ঢুকলে সে ভুলেও সেদিকে আসে না। রাত অনেক গভীর হওয়ার পর আর্য যখন ঘুমানোর ভান করে বিছানায় শুয়ে থাকে, তখন পুষ্প নিঃশব্দে রুমে এসে সোফাটায় শুয়ে পড়ে। আর আর্য তখন সারা রাত বারান্দায় বসে নিকোটিনের ধোঁয়া উড়ায়। পুষ্প রুমে এসে ঘুমিয়ে পড়ার পরই কেবল আর্য সোফার পাশে এসে দাঁড়ায়। এক দৃষ্টিতে পুষ্পের নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে ভাবে সে আসলে কি সিদ্ধান্ত নেবে। নিজের মনের সাথেই নিজের এক তীব্র যুদ্ধ চলছে তার। নিজের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে গিয়ে এক প্রকার হীনমন্যতায় ভুগছে সে। পুষ্পের মায়াবী চেহারার দিকে তাকিয়েই তার অর্ধেক রাত পার হয়ে যায়। শেষ রাতে কোনো মতে একটু চোখ বুজে সকাল 7টায় উঠে জিম আর ওয়ার্ক আউটে সেরে রেডি হয়ে আবার রোবটের মতো অফিসে চলে যায় সে। হঠাৎ পুষ্প ব্যাগ থেকে মাথা তুলে তাকালো। সাথে সাথেই চার চোখ এক হয়ে গেল আর্যের সাথে। আর্য অন্যমনস্ক হয়ে এক দৃষ্টিতে তাকিয়েছিল তার দিকে। ধরা পড়ে যাওয়ায় পুষ্প দ্রুত চোখ নামিয়ে নিল। কোনো কথা না বলে সে ব্যাগটা কাঁধে নিয়ে সে রুম থেকে বেরিয়ে যেতে নিলেই আর্য গম্ভীর কণ্ঠে হঠাৎ জিজ্ঞেস করল, এভাবে কলেজ যাবে? আর্যের আকস্মিক প্রশ্নে পুষ্প নিজের পোশাকের দিকে একবার তাকে অত্যন্ত শান্ত কণ্ঠে বলল, আমি কলেজে রোজ এভাবেই যাই। আজকে পুষ্পের কণ্ঠে কোনো রকম জড়তা নেই, কোনো ভীতি কম্পন কিংবা আগের সেই উষ্ণতাও নেই। আছে শুধু এক প্রকার বুক ভাঙা উদাসীনতা, যেটা কোনোভাবেই সহ্য হয় না আর্যের। সে গত দুদিন ধরে হাজার চেষ্টা করে পুষ্পের কাছে নিজের অন্যায়ের ক্ষমা চাওয়ার সুযোগ পায়নি। পুষ্প তার সামনে পর্যন্ত আছে না। পুষ্পের এই শীতল উদাসীনতা মানতে নারাজ অহংকারী আর্য সরকার। সে এবার নিজের কণ্ঠস্বর আরও কয়েক পর্দা গম্ভীর করে বলল, যেতে আগে
আজকের পর থেকে আর যাবে না। আরজের এমন হুকুমের মতো কথা শুনে পুষ্পের বুকটা কেঁপে উঠল। বরাবরের মতো সে ভাবল, সরকার সাহেব কি এখন তার কলেজ যাওয়াও চিরতরে বন্ধ করে দিতে চাইছে? তাই কি যেতে বারণ করছে? পুষ্পের পড়াশোনা আবার বন্ধ হয়ে যাবে, এই দুঃসহ ভাবনাটা মাথায় আসতেই চোখ ফেটে উপচে পড়ল তার। অবাধ্য চোখের পানি টলমল করে গাল বেয়ে গড়িয়ে পড়ল। হঠাৎ পুষ্পের চোখের কোণে পানি দেখে আর্যের ভেতরের অশ্রুতা যেন ধপ করে আবার জ্বলে উঠল। সে বড় বড় পা ফেলে এগিয়ে এলো একদম পুষ্পের গায়ের ঘেঁষে। আর্য পুষ্পের কান্নারত মুখটা খুঁটিয়ে খুঁটিয়ে অবলোকন করে কিছুটা চড়া সরে বলল, কাঁদছো কেন? আমি কি তোমাকে মেরেছি নাকি বকা দিয়েছি? আপ- আপনি আপনি কি আমায় আর কলেজে যেতে দেবেন না? পুষ্পের কণ্ঠ জড়িয়ে এলো কান্নায়। কলেজ যেতে দেবো না এ কথা আমি কখন বললাম? পুষ্প এবার পুরোপুরি বিভ্রান্ত হয়ে গেল। সে আর্যের কথার কোনো মাথা মুন্ডু বুঝতে পারল না। এই মানুষটা নিজেই তো একটু আগে বলল আজকের পর আর যাবে না, তাহলে তার মানে কি দাঁড়ায়? পুষ্পের এই কিংকর্তব্য বিমুখ ভাবনার মাঝে আর্য তার কানের কাছে ঝুঁকে নিচু অথচ তীব্র স্বরে বলল, আমি বলেছি আগে যেভাবে যেতে, আজকের পর থেকে সেভাবে যাবে না। আজকের পর থেকে হিসাব ছাড়াই বাড়ির বাইরে এক পাও বাড়াবে না তুমি। আর্যের কথা শুনে পুষ্পের চোখ দুটো খুশিতে জ্বলজ্বল করে উঠল। তার মানে সে পড়াশোনা চালিয়ে যেতে পারবে। পুষ্পের চোখের এই আকস্মিক উজ্জ্বল জ্যোতি দেখে আর্যের মনের কথাও যেন একটা খুব সূক্ষ্ম উষ্ণতা ছড়িয়ে পড়ল। আর্য নিজে সেটা স্পষ্ট বুঝতে পারল, তবে মুখে সে বিষয়ে কোনো রকম ভাব প্রকাশ না করে আগের মতোই গম্ভীর গলায় হুকুম জারি করল, যাও, গিয়ে হিসাব পুরো নাও। কথাটা শুনে পুষ্পের কিছু একটা মনে পড়তেই তার মুখে আবারও কালো মেঘ জমে গেল, যা তীক্ষ্ণ চোখ সম্পূর্ণ আর্যের নজর এড়ালো না। সে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি হয়েছে? আমার কাছে সাদা হিজাব নেই, আমাদের কলেজের ড্রেস কোড সাদা। পুষ্প মাথা নিচু করে আমতামতা করে বলল। আর্য মুহূর্তকাল কিছু একটা ভেবে নিয়ে বলল, এখন যে কালারে হিসাব আছে ওটাই পরে আমার সাথে আসো। পুষ্প কি বলবে বুঝতে পারল না। তাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আর্য আবার তাড়া দিল, কি হলো? যাও, গেট রেডি ফাস্ট। পুষ্প আর আর্যের কথার উপর কোনো কথা না বাড়িয়ে আলমারি থেকে অন্য কালারের একটা হিজাব পরে ব্যাগ গুছিয়ে আর্যের সামনে এসে দাঁড়ালো। আর্য এক পলক দেখে নিল হিজাবে আবৃত পুষ্পের সেই মায়াবী মুখখানা। তারপর সে গিয়ে খাটের উপর থেকে তার হুগো বস ব্যান্ডের ব্লেজারটা তুলে গায়ে জড়িয়ে নিল। একই ব্যান্ডের ওয়ালেট হাতে নিয়ে কিছু ক্যাশ আর ক্রেডিট কার্ড সব ঠিকঠাক আছে কিনা দেখে পকেটে পুরল। সবশেষে পায়ে গলিয়ে নিল মানানসই লোফার জুতো, ওটাও হুগো বস ব্যান্ডেরই। এরপর সে পুষ্পের কিছু বোঝার আগেই তার কাঁধ থেকে কলেজ ব্যাগটা নিজের হাতে নিয়ে নিচে নামার জন্য হাঁটা ধরল। পুষ্প বাধ্য মেয়ের মতো আর্যের পেছন পেছন চলতে লাগলো। নিচে সোফায় বসে শেহনাজ সরকার নিজের কোর্টের জরুরি ফাইলগুলো সব ঠিকঠাক আছে কিনা গুছিয়ে দেখছিল। জেনিফার সরকার কাজের লোকের সাথে রান্নাঘর থেকে সবার নাস্তা এনে টেবিলে সাজিয়ে রাখছিল। এরই মধ্যে শেহনাজ সরকারের নজর গেল সিঁড়ির দিকে, যেখান থেকে আর্য ফুল ফর্মাল ড্রেস আপে নেমে আসছে। কিন্তু আর্যের হাতে পুষ্পের কলেজ ব্যাগ দেখে ওনার সুবেনিস্ত ভ্রু দুটো কুঁচকে গেল। এই ছেলের হাতে পুষ্পের ব্যাগ কেন? তার পেছন পেছন পুষ্পকেও আসতে দেখে তিনি অবাক হলেন। তবুও মনে মনে ভাবলেন হয়তো পুষ্পের হাতের ব্যথার কারণে আর্য নিজে থেকেই ব্যাগটা নিয়েছে। কিন্তু মুখ ফুটে কিছু জিজ্ঞাসা করবেন তার আগেই আর্য পাশ কেটে যাওয়ার সময় স্বাভাবিক গলায় বলল, হে মেয়েকে আজকে আমি কলেজে ড্রপ করে দেব। ব্যাস আর একটা কথাও না বলে সে গটগট করে বাইরে বেরিয়ে গেল। আর্যের কথার মর্মার্থ বুঝতে পেরে শেহনাজ সরকারের মনে মনে খুশির হাওয়া বয়ে গেল। যাক, ছেলে তাহলে ধীরে ধীরে লাইনে আসছে। তিনি পুষ্পকে উদ্দেশ্য করে মায়াবী গলায় বললেন, সাবধানে যাস মা। পুষ্প মৃদু হেসে ঠিক আছে বলে আর্যের পিছু পিছু বেরিয়ে গেল। আর্য পুষ্পকে নিয়ে শহরের একটা বড় শপিং মলে এলো। সেখানে গিয়ে সে একবারে
48 পিস একটা হিজাবের বড় বক্স, সাথে হিজাব পিন, বিভিন্ন ডিজাইনের ব্রুস, ইনার ক্যাপ, একটা চমৎকার স্টাইলিশ ঘড়ি, চুল বাঁধার জন্য রাবার ব্যান্ড, কিউট বিড়াল ক্লিপ এবং হেয়ার বান কিনে দিল। শুধু তাই নয়, কলেজে পড়ে যাওয়ার জন্য টপ কোয়ালিটির সাদা রঙের 6 জোড়া স্লিকার্সও কিনে দিল। সব জিনিস গাড়ির ব্যাক সিটে রেখে বক্স থেকে একটা সাদা হিজাব বের করে সে পুষ্পের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা পরে নিতে। তারপর পুষ্পকে গাড়িতে বসে থাকতে বলে সে নিজে আবার শপিং মল থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ পর সে একটা নামকরা রেস্টুরেন্ট থেকে 2টো স্যান্ডউইচ, 2টো সেদ্ধ ডিম আর 1 বোতল খাঁটি দুধ নিয়ে এলো। ড্রাইভিং সিটে বসে খাবারগুলো পুষ্পের হাতে দিয়ে গম্ভীর গলায় খেয়ে নিতে বলল। পুষ্প অনেক কষ্টে একটা স্যান্ডউইচ খেলো, কিন্তু এরপর আর তার গলা দিয়ে নামছিল না। আর্য তাকে দুধটা খেতে বললে সে মুখ ফুটে বলতে পারল না যে তার দুধ খেতে একদম ভালো লাগে না। ফুপুমণিকে এসব অনায়াসে বলতে পারলেও আর্যের গম্ভীর মুখের দিকে তাকিয়ে সে প্রচণ্ড ভয় পাচ্ছিল। তাই সে অনিচ্ছা সত্ত্বেও এক ঢোক গিলে আর খেতে পারল না। আর্য লক্ষ্য করল পুষ্প তার ভয়ে নিজের ইচ্ছের বিরুদ্ধে জোর করে দুধটা গলার নিচে নামানোর চেষ্টা করছে। এটা দেখা মাত্রই আর্যর ভেতরের রাগটা দপ করে চড়ে বসল। তাকে ভয় পেয়ে খেতে হবে কেন? সে কি বাঘ নাকি ভাল্লুক যে তাকে এভাবে ভয় পেতে হবে? খেতে ইচ্ছে করছে না সেটা তাকে মুখ ফুটে বললেই তো হয়। তাকে না বলে জোর করে কেন খাচ্ছে ও? হোয়াই? আর্য এবার হঠাৎ ধমকে উঠল। ইচ্ছে করছে না তো খাচ্ছ কেন? স্টপ ইট। হঠাৎ আর্যের এমন কর্কশ ধমকে ভরকে গেল ভীতু রমণী। সে তার টলটলে মায়াবী চোখ দুটো তুলে আর্যের দিকে তাকালো। পুষ্পের সেই নিষ্পাপ হরিণীর মতো ভীতি চাহনি দেখে আর্যের রাগটা নিমিষেই জল হয়ে গেল। সে নিজের কণ্ঠস্বর স্বাভাবিক করে অত্যন্ত গম্ভীর অথচ শান্ত কণ্ঠে বলল, আজকের পর থেকে মনে রাখবে, অন্যের খুশির জন্য কিংবা অন্যকে ভয় পেয়ে নিজের ইচ্ছের বিরুদ্ধে কোনো কাজ কখনোই করবে না। মাইন্ডেড। আর্য পুষ্পকে কলেজে নামিয়ে দিয়ে নিজের অফিসে চলে গেছে। পুষ্প কলেজে আসার পর সারা পুষ্পের পরা হাতটা দেখে একদম চোখ টলমল করে তাকালো পুষ্পের দিকে। কি করে হয়েছে? কখন হয়েছে? আমাকে বলিসনি কেন? সাবধানে কাজ করবি তো। এক নিঃশ্বাসে এরকম হরেক রকমের প্রশ্ন করেই যাচ্ছে সারা। পুষ্প অনেক বুঝিয়ে সুঝিয়ে সারাকে শান্ত করল। সারা কিছুক্ষণ শান্ত হয়ে পুষ্পের দিকে তাকিয়ে বলল, পুষ্প, তোর কি বেশি ব্যথা করছে? সারার ব্যাকুলতায় হেসে ফেলল পুষ্প। সে দুদিকে মাথা নেড়ে বলল, আহ একদমই ব্যথা করছে না, তুই আগে শান্ত হতো, তারপর আমায় বল আজকে কোনো পড়া দিয়েছে নাকি কোনো লেখা? সারা এবার পুষ্পকে পড়ালেখার বিষয়গুলো খুব খুঁটিয়ে খুঁটিয়ে বোঝাতে লাগলো। গত 2 দিন কোন চ্যাপ্টার পড়ানো হয়েছে, কি কি নোট করিয়েছে, সব কিছু। 2টো প্যারাগ্রাফ দিয়েছে নিজেরা লেখার জন্য। সেটা শুনে পুষ্প লিখতে গেলেই সারা খাতা কলম নিজের কাছে টেনে নিয়ে লিখতে লাগলো। তোর হাতে ব্যথা, তুই কষ্ট পাবি, আমি লিখে দিই। এর আধ ঘন্টা পরই তাদের ক্লাস শুরু হয়ে গেল। পরপর 2টো ক্লাস শেষ হওয়ার পর শুরু হলো স্নিগ্ধের ক্লাস। স্নিগ্ধ ক্লাসে ঢুকে বাড়তি কোনো কথা না বলে মন দিয়ে স্টুডেন্টদের পড়াতে শুরু করলো। মাঝে মধ্যে ভাই বা টাইপ প্রশ্ন করার ছলে সে সারাকে একটা প্রশ্ন ধরল। সারাও খুব সুন্দর করে গুছিয়ে সেটার উত্তর দিল। সারার নিখুঁত উত্তর দেখে স্নিগ্ধের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসির রেখা ফুটে উঠল, যা সবার চক্ষুর আড়ালেই রয়ে গেল। তবে পড়ার ফাঁকে ফাঁকে স্নিগ্ধ কেন যেন বারবার সারার দিকেই তাকাচ্ছিল। বিষয়টা খেয়াল করে পুষ্প সারার কানের কাছে ফিসফিস করে বলল, সারা, স্নিগ্ধ বারবার তোর দিকে ওভাবে তাকাচ্ছে কেন রে? পুষ্পের কথা শুনে মনে মনে চমকে উঠল সারা। সে একবার চট করে স্নিগ্ধের দিকে তাকালো, আবার পুষ্পের দিকে। নিজেকে চট জলদি সামলে নিয়ে বলল, আমার দিকে কেন তাকাতে যাবে? আমার মনে হয় শালার চোখ দুটোই ট্যারা, তাই অন্যদিকে তাকালেও তোর মনে হচ্ছে ও আমার দিকেই তাকাচ্ছে। কি বলছিস? টেরা হবে কেন? দেখতে তো বেশ সুদর্শন আর ঠিকঠাকই তো মনে হচ্ছে। ঠিক না ছাই পার। সারা চুপ কর, ক্লাসের মধ্যে কি সব বলিস? সারা জিভ কেটে মনে মনে বলল, ধুর, ও কালকা হয়ে গেছে।
দুজনের এই ফিসফিসানির মাঝে ঠিক তাদের মাথার উপর থেকে হঠাৎ শোনা গেল স্নিগ্ধের গম্ভীর ও কড়া কণ্ঠস্বর। স্ট্যান্ড আপ। সেই গম্ভীর কণ্ঠস্বর শুনে সারা আর পুষ্প দুজনই ধরফর করে চোখ তুলে তাকালো। দেখলো স্নিগ্ধ মুখভয় শক্ত করে তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এত কিসের কথা? কলেজে পড়তে আসো নাকি দুজন মিলে গল্প করতে? স্নিগ্ধের এমন গম্ভীর কণ্ঠের ধমক শুনে সারা মনে মনে মুখ ভিংসি কেটে বলল, শালা, আমি পড়তে আসছি নাকি গল্প করতে আসছি সেটা জেনে তুই কি করবি? তোর কাজ পড়ানো, তুই পড়াবি। কে পড়লো আর কে পড়লো না সেটা তোকে কে দেখতে বলেছে? তবে মুখে সে কিছু বলল না। এত স্টুডেন্টের সামনে মুখে মুখে তর্ক করলে নির্ঘাত বেয়াদব খেতাব জুটে যাবে। তাতে অবশ্য সারার নিজের কিচ্ছু যায় আসে না, কিন্তু এই লোকটা যদি বাসায় গিয়ে নালিশ ঠুকে দেয়, এই লোকের তো আবার কিছু হলেই বাড়ি বইয়ে নালিশ করার মস্ত বড় অভ্যাস আছে। স্নিগ্ধ দুজনকেই চুপ করে থাকতে দেখে আরও রেগে গিয়ে ধমক দিয়ে বলল, আমার ক্লাস শেষ হওয়া পর্যন্ত তোমরা দুজনে ক্লাসের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো। ব্যাস। সারা আর এক মুহূর্ত নষ্ট না করে নিজের আর পুষ্পের ব্যাগটা হাতে নিয়ে হনহন করে ক্লাস থেকে বেরিয়ে গেল। পুষ্প মাথা নিচু করে তার পেছন পেছন বেরিয়ে গেল। স্নিগ্ধ তাদের এই তেজ দেখে কিছু বলতে গিয়েও বাকি স্টুডেন্টদের দিকে তাকিয়ে আর কিছু বলল না। তবে দুজনের যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বাঁকা হেসে বিড়বিড় করে বলল, 2 দিন ধরে নিজে থেকে কথা বলার চেষ্টা করছি আর তুমি ইগনোর করছো। এবার দাঁড়িয়ে থাকো বাইরে। পরক্ষণেই আবার ভাবল, এই মেয়েটা এত জেদি কেন? কিভাবে যে একে মানাবো? স্নিগ্ধ আবার ক্লাস কন্টিনিউ করলো বটে, কিন্তু তার মন পড়ে রইল ক্লাসের বাইরে। কোনো মতে ঘড়ির কাঁটা ধরে ক্লাস শেষ করে সে যখন বাইরে বেরিয়ে এলো, দেখলো বারান্দার একদম ফাঁকা, ক্লাসের বাইরে কেউ নেই। স্নিগ্ধ অবাক হয়ে ভাবল, গেল কোথায় ওরা? এখানেই তো দাঁড়িয়ে থাকার কথা ছিল। এদিকে কলেজের মূল গেটের বাইরে গাছের ছায়ায় দাঁড়িয়ে কাগজের ঠোঙ্গা হাতে নিয়ে আয়েশ করে ঝালমুড়ি খাচ্ছে সারা আর পুষ্প। এমনিতেও এর পরে আর একটা ক্লাস ছিল, তাই সারা নিজেই বলছে, ধুর, ওটার করার দরকার নেই। এই বলে দুজনে ব্যাগপত্র নিয়ে আগেই কলেজ থেকে কেটে পড়েছে। দুজনে ঝালমুড়ি খাওয়া শেষ করে ফুচকা খাবে বলে ফুচকাওয়ালাকে 2 প্লেট স্পেশাল ফুচকা দিতে বলল। বেশ কিছুটা দূর থেকে স্নিগ্ধ বাইকে বসে সারার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। মনে মনে এক দীর্ঘশ্বাস ফেলে ভাবল, এই মেয়েকে কোনদিন যদি নিজের একটা কথা মানতে পারতাম, সারা জীবন তো এর ভোগান্তিতে কাটবে আমার। ও নিজে তো শয়তানের কাঠি, সাথে পাশের শান্ত মেয়েটাকেও নিজের মতো বানাচ্ছে। না জানি আমার মতো কোন হতভাগা ছেলের কপাল পূর্বে এই মেয়েকে নিজের অর্ধাঙ্গী বানিয়ে। আর্য অফিসে বসে আছে। কিছুক্ষণ আগে পরপর 2টি জরুরি মিটিং শেষ করে সে নিজের কেবিনে এসে বসেছে। এরই মধ্যে আর্যের ফোনে একটা কল আসে। আর্য কলটা রিসিভ করতেই ওপাশ থেকে কেউ বলে উঠল, হ্যালো মিস্টার সরকার, ইয়েস মিস্টার বোস। আপনার দেওয়া ওড়নার ছবিটা দেখলাম। তবে এক্স্যাক্টলি ওই রকম ওড়না শুধু ছবি দেখে বানানো যাবে না। আপনি কি মেইন কাপড়টা আমাদের একবার দিতে পারবেন? ডিজাইনারের কথা শুনে আর্য গম্ভীর ভাবনায় পড়ে গেল। সে পুষ্পের মায়ের ওই পরা অন্নাটার টুকরোটা মেয়েটার ব্যাগ থেকে লুকিয়ে বের করে ছবি তুলেছিল, কিন্তু এখন যদি ওই অন্নার কাপড়টা সে নিজের কাছে নিয়ে আসে আর পুষ্প যদি ওটা না পেয়ে আবারও কান্না শুরু করে দেয়। এমনিতেই ওই মেয়ের চোখের জল ইদানিং কেন যেন একদম সহ্য হয় না আর্যের। অকারণে মনের ভেতর একটা তীব্র অস্থিরতা আর অশান্তি শুরু হয়। আর এই সব কিছুই হচ্ছে শুধু ওই একটা মেয়ের জন্য। আর্যকে ওপাশে চুপ করে থাকতে দেখে ডিজাইনার আবারও বলল, মিস্টার সরকার, শুনতে পাচ্ছেন? হুম। ওড়নার কাপড়টা কি দেওয়া যাবে? আসলে যে তাঁতি ওড়নাটা বুনবে তাকে কাপড়ের একটা স্যাম্পল দিলে সে একদম নিখুঁতভাবে ওটা বানিয়ে দিতে পারবে। কোন কোন সুতো সেখানে ইউজ করা হয়েছে সেটা সামনে থেকে দেখলে আর তার জন্য বোঝাটা অনেক ইজি হবে। আর্য কিছু একটা ভেবে ওপাশ থেকে বলল, ঠিক আছে, আমি জানাচ্ছি। এই বলে সে ফোনটা কেটে দিল। তারপর চেয়ারের ব্যাক রেস্টে মাথা হেলান দিয়ে চোখ দুটো বন্ধ করে ফেলল সে।
গতকাল রাতে সে অফিস থেকে ফিরে রুমে ঢোকার ঠিক আগে দেখেছিল মেয়েটা তার মায়ের ওই আংশিক পোড়া ওড়নাটা হাতে নিয়ে নীরবে কাঁদছে। কিন্তু আর্যকে রুমে ঢুকতে দেখা মাত্রই সে তাড়াহুড়া করে চোখের জল মুছে ওড়নাটা ব্যাগে লুকিয়ে রেখে রুম থেকে বেরিয়ে যায়। পুষ্প চলে যাওয়ার পর আর্য ওর ব্যাগ থেকে ওই পরা ওড়নাটার ছবি তুলে একজন পরিচিত ডিজাইনারের কাছে পাঠিয়েছিল, জাস্ট জানার জন্য যে সেম টু সেম ওড়না বানানো সম্ভব কিনা। আর্য একটা দীর্ঘশ্বাস ফেলল। সে আসলে কি করবে? সে তো মেয়েটাকে হাট করে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিতে চায়, কিন্তু ইদানিং মেয়েটার চোখের জল দেখলেই তার নিজের ভেতরটা কেমন যেন অশান্ত আর অস্থির হয়ে ওঠে। আর্য মনে মনে ভাবল, মেয়েটার থেকে তাকে দূরেই থাকতে হবে, তাহলে হয়তো নিজের মনের উপর এই নিয়ন্ত্রণটা আর হারাতে হবে না। সে চাইলেও পুষ্পকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না, কারণ যদি বিশ্বাস করার পর অতীতের সেই পুরনো ইতিহাস আবারও রিপিট হয়। মেয়েটারও বয়স এখনো অনেক কম, তার চেয়ে ভালো মেয়েটার থেকে দূরত্ব বজায় রাখাই শ্রেয়। তাতে সে নিজেও শান্তিতে থাকবে আর মেয়েটাও নিজের মতো শান্তিতে বাঁচতে পারবে। ইভান আজকেও পুষ্পের কলেজের সামনে এসেছে, যদি মেয়েটার সাথে একটু কথা বলা যায় এই আশায়, কিন্তু এসে দেখলো ইতিমধ্যেই শেহনাজ সরকারের গাড়ি চলে এসেছে। পুষ্প সারাকে বিদায় দিয়ে শেহনাজ সরকারের গাড়িতে উঠে বসল। পুষ্প গাড়িতে বসতেই শেহনাজ সরকার জানালার কাচ বন্ধ করে এসি অন করে দিলেন। কড়া রোদে দাঁড়িয়ে থাকায় পুষ্প বেশ ঘেমে গেছে। সেটা দেখে তিনি নিজের সুতি শাড়ির আঁচল দিয়ে পুষ্পের ঘামে ভেজা মুখটা পরম মায়ায় মুছে দিলেন। পুষ্পকে আচমকা সাদা হিজাব পরা দেখে একটু অবাক হয়ে বললেন, এই গরমে তোকে হিজাব কে পরতে বলেছে? মাথায় একটু বাতাসও লাগছে না। শেহনাজ সরকার কিছু একটা খেয়াল করে আবারও বললেন, আর তুই তো সকালে নীল রঙের একটা হিজাব পরে বাড়ি থেকে বের হয়েছিলি, তাহলে এই সাদা হিজাব কখন পরলি? পুষ্প এবার একটুকু না লুকিয়ে সকালে আর্য তাকে শপিং মলে নিয়ে গিয়ে কি কি কিনে দিয়েছে, রেস্টুরেন্ট থেকে কি কি খাইয়েছে, সব এক এক করে শাশুড়িকে বলল। পুষ্পের মুখে সব শুনে শেহনাজ সরকার মনে মনে বেশ প্রসন্ন হলেন। যাক, ছেলে তাহলে আস্তে আস্তে হলেও পুষ্পের খেয়াল রাখতে শুরু করেছে। একজন মা হিসেবে ওনার আর কিছু চাওয়ার নেই। এবার ওনাকে শুধু চেষ্টা করতে হবে আর্য যাতে পুষ্পকে পুরোপুরি নিজের স্ত্রীর মর্যাদা দেয়, যাতে উনি কোনো দিন এই পৃথিবীতে না থাকলেও আর্য পুষ্পকে অবহেলা না করে মন থেকে মেনে নেয়। শেহনাজ সরকার নিজের হাতে পুষ্পের হিজাবের পিনটা খুলে দিয়ে ওটা গলায় পেঁচিয়ে দিলেন আর বললেন, এখন তো আমরা সোজা বাড়িতেই যাচ্ছি, তাই হিজাবটা একটু আলগা করলে কোনো সমস্যা নেই, একটু বাতাস লাগুক গায়ে। শেহনাজ সরকারের কথা শুনে পুষ্প মৃদু হাসল। তারপর সে শাশুড়ির সাথে এটা ওটা নিয়ে গল্প করতে লাগলো। আর শেহনাজ সরকারও খুব মন দিয়ে তার কথা শুনছিলেন এবং হাসি মুখে উত্তর দিচ্ছিলেন। গাড়ির লুকিং মিররে তাদের এই মিষ্টি সমীকরণ দেখে ড্রাইভার মনে মনে বিড়বিড় করে বলল, কোর্টে কিছুক্ষণ আগে একটা খুনের আসামিকে লোক সম্মুখে যেভাবে কড়া থাপ্পড় মেরে এলেন, আর এখন নিজের ছেলের বউয়ের সাথে কত নরম। শেহনাজ সরকারের আসলেই তুলনা হয় না। গাড়ি থেকে নেমে পুষ্প বাড়িতে ঢুকতেই দেখলো ড্রয়িং রুমে বেশ কয়েকজন নতুন মানুষ বসে আছে। অচেনা মানুষদের দেখে সে কিছুটা থমকে দাঁড়িয়ে পড়ল। পেছনে পেছনে শেহনাজ সরকার পুষ্পের কলেজ ব্যাগ আর নিজের জরুরি ফাইলগুলো নিয়ে ভেতরে ঢুকলেন। পুষ্পকে ওভাবে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, কি হয়েছে পুষ্প, দাঁড়িয়ে পড়লি কেন? শেহনাজ সরকার কথাটা শেষ করতেই ওনার চোখ গেল সোফায় বসে থাকা মেহমানদের উপর। তিনি এক পলক সেদিকে তাকিয়ে পুষ্পকে উদ্দেশ্য করে নিচু স্বরে বললেন, পুষ্প, ওনাদের সালাম দিয়ে উপরে গিয়ে ফ্রেশ হয়ে নে মা। পুষ্প শাশুড়ির কথা মতো বাধ্য মেয়ের মতো সোফায় বসা মানুষদের সুন্দর করে সালাম দিল। ওনারাও কুশল বিনিময় করলেন। এরপর পুষ্প ধীর পায়ে উপরে নিজের রুমের দিকে চলে গেল। শেহনাজ সরকার কাজের মেয়েকে ডেকে পুষ্পের ব্যাগটা উপরে দিয়ে আসতে বললেন। তারপর তিনি ড্রয়িং রুমের সোফার দিকে এগিয়ে গেলেন, যেখানে বসে আছে ওনার একমাত্র ননদ
রেশমা আর তার শাশুড়ির সাথে এসেছে তাদের 2 মেয়ে শিফা আর নিশি। শেহনাজ সরকারকে সামনে দেখে সবাই একযোগে সালাম দিল। শেহনাজ সরকার সবার সাথে কুশল বিনিময় করে কাজের লোককে নাস্তা পানি দিতে বললেন। তারপর ওনাদের বললেন, তোমরা নাস্তা করো, আমি উপর থেকে একটু ফ্রেশ হয়ে আসছি। এই বলে তিনি উপরে চলে গেলেন। এদিকে রেশমার বড় জায়ের মেয়ে নিশি চঞ্চল চোখে এদিকে ওদিকে তাকিয়ে পুরো বাড়িটা দেখছে। তার চোখ দুটো যেন বড্ড ব্যাকুল হয়ে বাড়ির আনাচে কানাচে বিশেষ কাউকে খুঁজছে। মেহমানদের জন্য গেস্ট রুম সুন্দর করে গুছিয়ে দেওয়া হয়েছে। ওনারা নাকি দিন কয়েকের জন্য এখানে থাকবেন। নিশি এতদিন বিদেশে তার মামার বাড়িতে ছিল, বাংলাদেশে এসেছে মাত্র কিছুদিন হলো। মূলত তার আর শিফার বায়নাতেই ওনারা এই সরকার বাড়িতে বেড়াতে এসেছেন। নিশি অবশ্য আর্যকে পছন্দ করে আরও বেশ কয়েক বছর আগে থেকে, যখন আর্য পড়াশোনা আর কাজের সূত্রে প্যারিসে ছিল। 2 বছর আগে আর্য যখন হঠাৎ সব ছেড়ে বাংলাদেশে চলে আসে, তখন নিশি নিজেও আর্যের সাথে চলে আসতে চেয়েছিল, কিন্তু পরিস্থিতি তখন অন্যরকম ছিল। নিশির হাতে একটা বড় প্রজেক্ট থাকায় সে তখন আসতে পারেনি। আর এখন সে এসেছে সরাসরি আর্যকে নিজের মনের কথা জানিয়ে তাকে বিয়ে করার সুপ্ত ইচ্ছে নিয়ে। কিন্তু মেয়েটা এখনো জানেই না যে আর্যের বিয়ে আজ থেকে আরও 3 মাস আগেই হয়ে গেছে নিষ্পাপ পুষ্পের সাথে। ড্রয়িং রুমে বসে এখন বড় ভাই, মেজো ভাই আর ছোট বোনের জমজমাট গল্প চলছে। আমজাদ সরকার আর আহমেদ সরকার তাদের একমাত্র ছোট বোন রেশমাকে এতদিন পর নিজের বাড়িতে দেখে বেজায় খুশি। ওনাদের সাথে গল্পে যোগ দিয়েছেন রেশমার শাশুড়ি আর শেহনাজ সরকার। এর মধ্যে জেনিফার সরকার সবার জন্য গরম গরম নাস্তা বানিয়ে নিয়ে এলেন এবং নিজেও গল্পের সামিল হলেন। সবাই নাস্তা খেতে খেতে আড্ডা দিচ্ছেন। এমন সময় সিঁড়ি দিয়ে গুটি গুটি পায়ে নেমে এলো পুষ্প। পুষ্পকে দেখে সম্পূর্ণ বোঝা যাচ্ছে সে এইমাত্র ঘুম থেকে উঠে এসেছে। পরনে তার অলিভ গ্রিন কালারের একটা সাধারণ 3 পিস, অন্যটা মাথায় গোল করে জড়ানো। ঘুম জড়ানো চোখের কারণে চোখ দুটো কিছুটা ফোলা ফোলা লাগছে। তার ওই গোলগাল মুখটা যেন আরও মায়াবী ও কিউট দেখাচ্ছে। দুপুরে কলেজ থেকে আসার পর সে সবার সাথে নিচে বসতে চেয়েছিল, কিন্তু শেহনাজ সরকারই তাকে জোর করে দুপুরের খাবার খাইয়ে রুমে গিয়ে ঘুমাতে বলেছিলেন। কারণ তিনি জানতেন পুষ্প নিচে থাকলে রেশমার শাশুড়ি হয়তো এটা ওটা নিয়ে উল্টাপাল্টা কথা বলবেন, যা পুষ্প কিংবা ওনার নিজের কারোরই ভালো লাগবে না। রেশমার শাশুড়ির বয়স হলেও মুখটা বড্ড আলগা, যখন তখন বেফাস কথা বলে বসেন। পুষ্পকে নিচে নামতে দেখে শেহনাজ সরকার স্নেহের সুরে তাকে নিজের পাশে ডেকে বসালেন। তারপর রেশমা আর তার শাশুড়ির দিকে তাকিয়ে গর্বিত কণ্ঠে বললেন, রেশমা, তোকে ফোনে বলেছিলাম না আর্যর বিয়ে দিয়েছি? এই হচ্ছে আর্যর বউ, আমার ঘরের লক্ষ্মী, আমার মেয়ে পুষ্প, শুভ্রতা নূর পুষ্প। শেহনাজ সরকারের কণ্ঠে এক বুক গর্ব। পুষ্পকে নিজের ছেলের বউ হিসেবে পেয়ে ওনার যেন ভাগ্য খুলে গেছে। ওনার কণ্ঠস্বরে ঠিক এই ভাবটাই প্রকাশ পেল। ভাবির কথা শুনে রেশমা মনে মনে ভীষণ খুশি হলেও তার শাশুড়ির মুখটা মুহূর্তেই পাংশুটে হয়ে গেল। ওনার দীর্ঘদিনের ইচ্ছে ছিল ওনার নিজের বাড়ির কোনো মেয়ের সাথে এই নামকরা সরকার বাড়ির বড় ছেলের বিয়ে দিবেন। নিশি যে আর্যকে মনে মনে পছন্দ করে সেটাও তিনি নিশির মুখ থেকেই জানতে পেরেছিলেন। ওনার ধারণা ছিল তাদের নিশ্চয়ই সব দিক থেকে আর্যের জন্য একমাত্র যোগ্য মেয়ে। সেখানে শেহনাজ সরকারের কথা থেকে এক অনাথ মেয়েকে ধরে এনে নিজের ছেলের বউ বানিয়ে নিয়েছে। মনে মনে চরম ক্ষোভ জমলেও তিনি পরিবেশ পরিস্থিতি বুঝে মুখ ফুটে তখন কিছু বললেন না। রেশমা হাসি মুখে পুষ্পকে নিজের কাছে ডাকলেন। পুষ্প বাধ্য মেয়ের মতো ধীর পায়ে ওনার পাশে গিয়ে দাঁড়ালো। রেশমা পরম মায়ার পুষ্পের মাথায় হাত বুলিয়ে দিয়ে আদর করলেন। কিছুক্ষণ পর সেখানে নিশি, শিফা আর সিমরানও এসে বাকিদের সাথে যোগ দিল।
সবাই যখন ড্রয়িং রুমে বসে জমিয়ে গল্প করছে ঠিক তখনই দীর্ঘক্ষণ পর ক্লান্ত শরীরে অফিস থেকে বাড়ি ফিরল আর্য। সে সদর দরজা দিয়ে ভেতরে ঢুকে মেহমানদের দেখেও তার চেহারার কোনো রকম ভাবান্তর দেখা গেল না। তার তীক্ষ্ণ দৃষ্টি মেহমানদের ভিড়ে ঠেলে সরাসরি গিয়ে আটকালো শেহনাজ সরকার আর রেশমার মাঝখানে গুটিসুটি মেরে বসে থাকা পুষ্পের উপর। তখনও আর্যের আসার বিষয়টি বাকিদের কেউ খেয়াল করেনি, কিন্তু নিশি আর্যকে দেখা মাত্রই বসা থেকে প্রায় ছিটকে উঠে তীব্র গতিতে দৌড়ে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। নিশির এই আকস্মিক আচরণে আর্য সম্পূর্ণ হকচকিত হয়ে গেল। এদিকে নিশিকে এভাবে হঠাৎ সোফা ছেড়ে উঠতে দেখে বাকি সবাই যখন নিজেদের দৃষ্টি ঘুরিয়ে দরজার দিকে তাকালো, তখন তারা দেখতে পেল নিশি আর্যের বুক ভাঙ্গা আবেশে জড়িয়ে ধরে আছে। এই দৃশ্য চোখের সামনে দেখা মাত্রই পুষ্পের বুকের ভেতরটা অজানা এক ব্যথায় মুচড়ে উঠল। আপনা আপনি তার অক্ষি যুগল নোনা জলে ভিজে টলটল হয়ে উঠল। অন্যদিকে শেহনাজ সরকারের মুখবয় ইতিমধ্যেই রাগে ও অপমানে শক্ত হয়ে গেছে। আর আর্য, সে তো ঘটনাটা এত হুট করে ঘটে যাওয়ায় প্রথম কয়েক সেকেন্ড বুঝতেই পারেনি আসলে কি হচ্ছে। তবে বুঝতে পেরেই শরীর রাগে রি করে উঠল। একটা মেয়ে তাকে জড়িয়ে ধরেছে, মাথায় আসতেই পুরুষালী রাগটা দপ করে জ্বলে উঠল। সে এক ঝটকায় প্রচণ্ড শক্তিতে ধাক্কা দিয়ে নিশিকে নিজের শরীর থেকে দূরে সরিয়ে দিল। আর্যের সেই তীব্র ধাক্কার বেগ সামলাতে না পেরে ছিটকে গিয়ে শক্ত মার্বেলের মেঝেতে আছাড় খেয়ে পড়ে গেল নিশি। মেঝেতে পড়ে গিয়ে যন্ত্রণায় আহ করে উঠল নিশি, কিন্তু আর্যের সেদিকে বিন্দুমাত্র কোনো খেয়াল নেই। সে নিজের গায়ে স্যুট আর শার্টটা দু হাত দিয়ে ঝেড়ে অত্যন্ত ক্রুদ্ধ চোখে এক পলক নিশির দিকে তাকিয়ে আবার পুষ্পের দিকে তাকালো। সে দেখল পুষ্পের চোখ দুটো কান্নায় টলমল করছে এবং অশ্রু গড়িয়ে পড়ার অপেক্ষায় আছে। পুষ্পের চোখের ওই পানি দেখা মাত্রই আর্যের মাথায় রগ দপ করে চড়ে গেল। তার বুকের ভেতর এক তীব্র অশান্তির আগুন জ্বলে উঠল। সে নিজের মনের ভেতর দাঁত কিরমির করে বিড়বিড় করে বলল, যার চোখের পানি না দেখার জন্য আমার নিজের মনের সাথে এত এত আয়োজন, তার চোখের পানি ঝরাতে এখন এই বাড়িতে আরে কুটকুল ঝামন এসে হাজির হয়েছে। আর্য এবার তার রক্তচক্ষু ও তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে মেঝেতে পড়ে থাকা নিশির দিকে তাকালো। সিংহের মতো গর্জে উঠে রাগী ও গম্ভীর গলায় বলল, একদম আমার আশেপাশে আসার চেষ্টা করবি না। আরেকবার যদি ভুলে আমার বডিতে টাচ করার সাহস দেখাস, তোর পুরো বডিতে আমি অ্যাসিড ঢেলে দেব। মাইন্ডেড। উপস্থিত সবার উদ্দেশ্যে এই শেষ রক্তহীন করা হুঙ্কারটা ছেড়ে আর্য আরও একবার পুষ্পের দিকে তার জ্বলন্ত দৃষ্টিতে তাকালো। তারপর গটগট করে জুতো মচমচিয়ে সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমের দিকে চলে গেল। এদিকে আর্য চলে যেতেই শিফা এসে নিশিকে ধরে তুলল। নিশির মুখ ইতিমধ্যে অপমানে থমথমে হয়ে গেছে, রাগে চোখের কোণে জল জমেছে। সে নিজের হাতের মুঠো শক্ত করে ধরে রেখেছে। রাগে ফুঁসতে ফুঁসতে মনে মনে বিড়বিড় করে বলল, একটুও বদলায়নি, আগে যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে। এদিকে আদরের নাতনির এমন অবস্থা দেখে রেশমার শাশুড়ি মনিরা বেগম হাই হাই করে উঠলেন। এ কেমন ছেলে আমজাদ? আমার নাতনি খুশি হয়ে একটু জড়িয়েই না হয় ধরেছে, তাই বলে এইভাবে ধাক্কা দেবে? আবার মুখে বলে কিনা এসিড ঢেলে দেবে? কথাগুলো বলতে বলতে তিনি এগিয়ে এসে নিশিকে সান্ত্বনা দিতে লাগলেন। আমজাদ সরকার কি বলবেন প্রথমে বুঝতে পারলেন না। বোনের শাশুড়িকে কিভাবে বোঝাবেন? ওনার ছেলে যে আদতে কেমন সেটা তো বাড়ির সবাই জানে। সে মেয়েদের সব সময় এড়িয়ে চলে। সেখানে নিশি বিদেশে বড় হওয়ায় বিষয়টাকে স্বাভাবিক ভাবলেও এই দেশে তো এসব নিয়ে নেতিবাচক মনোভাব আসবেই। তার উপর আর্য হচ্ছে চরম একগুঁয়ে আর ঘাটতেরা ছেলে। আমজাদ সরকার একবার পুষ্পের দিকে তাকিয়ে আবার শেহনাজ সরকারের দিকে তাকালেন। শেহনাজ সরকার নিজেও আমজাদ সরকারের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমজাদ সরকার ভালো করেই জানেন বইয়ের এই দৃষ্টির মানে কি। এখন যদি ওনার উকিল বউ বলতে শুরু করেন, তবে ওনার করা লজিকের সামনে মিনারা বেগমের কোনো কথাই টিকবে না। তখন বোনের শাশুড়ি উল্টো আরও বেশি অপমানিত বোধ করবেন। তাই তিনি তড়িঘড়ি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বললেন, আসলে খালা, হার্য চিরকালে একটু রক্তটা স্বভাবের, তার ওপর নিশি ওভাবে হুট করে জড়িয়ে ধরেছে, তাই ও রেগে গেছে।
আর রেগে গেলে আর্যর নিজের মাথায় ঠিক থাকে না। আমজাদ সরকার এবার জেনিফার সরকারকে তাড়া দিলেন রাতের খাবারের ব্যবস্থা করতে। পরিস্থিতি স্বাভাবিক করতে সবাই এবার টুকটাক অন্য কথা বলতে লাগলো। শুধু মুখ শক্ত করে বসে রইল নিশি আর মিনারা বেগম। কিছুক্ষণ পর সবাই খাবার টেবিলে এসে বসলো। জেনিফার সরকার আর শেহনাজ সরকার কাজের লোকের সাহায্যে টেবিলে খাবার পরিবেশন করছেন। টুকটাক কথা বলতে বলতে সবাই খাবার খাচ্ছে। শুধু আর্য এখনো আসেনি। সেই যে সে রাগে গড়গড় করতে করতে রুমে গেছে আর নিচে নামেনি। শেহনাজ সরকার পাশে বসা পুষ্পের দিকে তাকিয়ে মায়াবী গলায় বললেন, পুষ্প মা, যা তো আর্যকে একটু ডেকে নিয়ে আয়। পুষ্প বসা থেকে উঠতে যাবে তার আগেই নিশি টেবিল থেকে চট করে উঠে দাঁড়িয়ে বলল, আন্টি, আমি ডেকে নিয়ে আসছি ওকে। এই বলে নিশি তাড়াহুড়া করে সিঁড়ির দিকে পা বাড়াতে গেলেই শেহনাজ সরকার অত্যন্ত গম্ভীর ও কড়া কণ্ঠে বলে উঠলেন, কোনো প্রয়োজন নেই, তুমি চুপচাপ খেতে বসো। তাছাড়া আর্য একটু আগেই তোমাকে তার থেকে দূরে থাকতে বলেছে। আমি আশা করি তুমি তার নির্দেশ মেনে দূরেই থাকবে। কথাটা শেষ করে তিনি পুষ্পের দিকে তাকিয়ে নরম গলায় আবার বললেন, যা, আর্যকে ডেকে নিয়ে আয়। পুষ্প বাধ্য মেয়ের মতো মাথা নিচু করে টেবিল ছেড়ে উপরে চলে গেল। পুষ্পের যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে রাগে ফুঁসতে লাগলো নিশি। সে এই বাড়িতে আসার পর থেকেই একটা বিষয় খুব ভালো করে খেয়াল করছে। এই সাধারণ মেয়েটার প্রতি শেহনাজ সরকারের এক অন্য রকম টান আছে, যা যে কারো চোখে লাগার মতো। সবার সাথে যিনি এমন গম্ভীর মুখে কথা বলেন, এই মেয়ের সাথে কথা বলার সময় ওনার গলার স্বর কেমন মোমের মতো নরম হয়ে যায়। দুপুরে নিজের হাতে মেয়েটাকে খাইয়েও দিয়েছেন। নিশি মনে মনে কুটিল চোখে ভাবতে লাগলো, কে এই মেয়ে? ছোট মা রেশমার মুখে তো কখনো এই ব্যাপারে কোনো কথা শুনেনি। পুষ্প রুমে এসে দেখলো আর্য রুমে নেই। চারিদিকে চোখ বুলিয়ে কোথাও তাকে দেখতে পেল না সে। এবার ধীর পায়ে বারান্দায় গিয়ে দেখলো সেখানেও সে নেই। শুধু দেখলো তার সাধের খরগোশ দুটো মনের আনন্দে খেলছে। পুষ্প তাদের সামনে গিয়ে গাজর আর কচি ঘাস রেখে দিয়ে আবারও রুমে ফিরে এলো। ঠিক তখনই দেখলো আর্য ওয়াশরুমের দরজা খুলে বাহিরে বেরিয়ে আসছে। পরনে তার কালো রঙের টি শার্ট আর কালো ট্রাউজার। ফর্সা গায়ের রঙের উপর কালো রংটা যেন আরো বেশি ফুটে উঠেছে। এইমাত্র গোসল করার কারণে আর্যের গায়ের ফর্সা ভাবটা যেন আরো কয়েক গুণ বেশি উজ্জ্বল লাগছে। পুষ্প চট করে নিজের চোখ নামিয়ে নিল। আর্য পুষ্পের দিকে তাকিয়ে তোয়ালে দিয়ে ভেজা মাথাটা মুছতে মুছতে তার একদম নিকটে এসে দাঁড়ালো। সে দেখলো পুষ্প নিজের দৃষ্টি মেঝের দিকে নামিয়ে একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সেটা দেখে আর্য কিছু একটা ভেবে নিজের মাথাটা একটু ঝুঁকিয়ে দিল। সাথে সাথে তার চুলের আগায় লেগে থাকা 2-3 ফোঁটা শীতল পানিবিন্দু ছিটকে গিয়ে পড়ল পুষ্পের মায়াবী মুখে। পানির শীতল স্পর্শ লাগতেই কেঁপে উঠল নরম রমণীর কায়া। তবুও সে দৃষ্টি তুলে তাকালো না। কেবল মৃদু কেঁপে কেঁপে উঠতে লাগলো তার চোখের ঘন পাপড়ি। পুষ্পকে তবুও চোখ তুলতে না দেখে আর্য নিজের কণ্ঠস্বর কিছুটা গম্ভীর করে বলল, সাদা মার্বেলের মেঝে কি আমার চেয়ে অনেক বেশি সুন্দর? যে ওখান থেকে তোমার চোখই সরছে না, নাকি আমার চেহারাটা এতটাই বাজে যে তাকানো যাচ্ছে না? আর্য নিজের মুখের বলা কথা শুনে নিজেই কিছুটা অবাক হয়ে গেল। এতক্ষণ নিচ থেকে আসার পর থেকে তার ভেতরের রাগ যেন কোনোভাবেই কমছিল না। ওই নিশির এত বড় সাহস হলো কি করে তাকে জড়িয়ে ধরার? ইচ্ছে তো করছিল যে হাত দিয়ে জড়িয়ে ধরেছে ওই হাতেই অ্যাসিড ঢেলে দেয়। রুমে এসে অনবরত পায়চারি করতে করতে নিজের চুল খামচে ধরেও আর্য যখন রাগ শান্ত করতে পারছিল না, তখন কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গিয়েছিল। টানা 1.5 ঘন্টা শাওয়ার নিয়ে বাইরে বেরিয়ে এসেছে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, পুষ্পকে দেখার পর তার ভেতরের সমস্ত রাগ কথায় যেন এক নিমিষে উড়ে গেছে। নিজের মনের এই পরিবর্তনের কারণে সে নিজেই বুঝতে পারছে না তার সাথে আসলে হচ্ছেটা কি। এই মেয়েটা কাছে আসলেই তার চারপাশের সবকিছু কেমন যেন অচেনা উল্টাপাল্টা হয়ে ওঠে। এদিকে আর্যের এমন কথা শুনে পুষ্প কি বলবে বুঝতে পারল না। এমনিতেই আর্য এত কাছে দাঁড়িয়ে থাকায় তার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে।
আর্যের শরীর থেকে ভেসে আসা পুরুষালী তীব্র করা ঘ্রাণ, তার শ্যাম্পুর সুবাস তার নাসারন্ধ্রে এসে ভারী আঘাত করছে, যা অবচেতনভাবেই পুষ্পকে আর্যের দিকে আকৃষ্ট করছে। নিজেকে কোনো রকমে সামলানোর চেষ্টা করে সে কেবল মিনমিন করে বলল, ফুপু উনি নিচে ডাকছেন আপনাকে খাবার খেতে। পুষ্প কথাটা বলে এক পা পিছিয়ে সরে যেতে নিলেই আর্য চট করে পুষ্পের দু কাঁধ শক্ত করে ধরে নিজের দিকে টেনে নিয়ে এলো। আর্যের আচমকা পুরুষালী স্পর্শে আবারও কেঁপে কেঁপে উঠল নরম রমণীর কায়া। জড়সড় ও ভীত হয়ে পড়ল সে। আর্য রমণীর থমথমে চেহারার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে গম্ভীর কণ্ঠে শুধালো, তখন কাঁদছিলে কেন? আর্যের কথায় মুহূর্তেই পুষ্পের মনে পড়ে গেল ড্রয়িং রুমে নিশির আর্যকে জড়িয়ে ধরার সেই দৃশ্যটা। তার বুকের ভেতরটা আবার অজানা এক ব্যথায় মুচড়ে উঠল। পলকে সারা মুখমণ্ডলে আধারের কালো মেঘ ঘনিয়ে এলো। সে তবুও নিজেকে সামলে নিয়ে মিনমিন করা কাপা গলায় পাল্টা প্রশ্ন করল, কখন? আর্য তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে পুষ্পের পুরো চেহারা। মেয়েটা চোখ নামিয়ে রেখেছে, চোখের ঘন পাপড়ি দুটো ভীতিতে কাঁপছে। সারা মুখ জুড়ে এক অদ্ভুত অস্বস্তি আর মেঘ জমেছে। তা দেখে আর্য আর কোনো প্রশ্ন না করে চুপচাপ কেবল তাকিয়ে রইল পুষ্পের মায়াবী মুখটার দিকে। আর্যকে ওভাবে নিষ্পলক তাকিয়ে থাকতে দেখে পুষ্প আবারও নিচু স্বরে বলল, নিচে সবাই আপনার জন্য অপেক্ষা করছেন। আর্য পুষ্পের কাঁধ থেকে নিজের হাত জোড়া ছেড়ে দিল। তারপর ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজের চুলগুলো ঠিক করতে করতে বলল,